ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, আমরা আজকে চলে আসলাম আবার নতুন একটা ক্লাস নিয়ে সার্কিট 2 এর। তো সার্কিট 2 এর আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 7 নিয়ে, যেটা হচ্ছে পলিফেজ পাওয়ার সিস্টেম। তো পলিফেজটা আসলে কি? হ্যাঁ, পলি বলতে আসলে কি বোঝায়? পলি বলতে আমরা বুঝি হচ্ছে বহু। হ্যাঁ, বহু। আর ফেজ কি? ফেজ বলতে আসলে মূলত একটা লাইনকে বোঝানো হয়। যদি ফেজ মূলত হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ যেখানে দুইটা তার থাকে। হ্যাঁ, একটা নিউট্রাল থাকে আর একটা ফেজ থাকে, একটা নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ, এটাকে বলা হয় সিঙ্গেল ফেজ। আর হচ্ছে মূলত যেটা থাকে সেটা হচ্ছে পলিফেজ। হ্যাঁ, পলিফেজ, এটাকে অনেক সময় থ্রি ফেজ এরকম বলা হয়। থ্রি ফাই দ্বারা আসলে থ্রি ফেজ ডিনোট করা হয় বা বোঝানো হয়। তো এখানে হচ্ছে মূলত লাইন থাকে হচ্ছে এরকম তিনটা ফেজ থাকে। হ্যাঁ, তিনটা ফেজ থাকবে, সেটাকে বলা হয় পলিফেজ। বা বাংলা সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক, দুইয়ের বেশি হতে হবে, দুই বা ততোধিক সিঙ্গেল ফেজ লাইন একত্রিত করে যে লাইন গঠিত হয়, যে বৈদ্যুতিক লাইন গঠিত হয় তাকে পলিফেজ বলে। ঠিক আছে? তো পলিফেজটা কি? পলিফেজে হচ্ছে সাধারণত তিনটা সিঙ্গেল লাইন থাকে, তিনটা সিঙ্গেল লাইন এর সমন্বয়ে যেই ফেজ গঠিত হয় সেটাকে পলিফেজ বলা হয়। তো সিঙ্গেল ফেজের থেকে পলিফেজ কেন আমরা ইউজ করতেছি, এটা সুবিধা কি, এগুলো নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই যে আসলে পলিফেজটা দেখতে কীরকম হয়। এটা হচ্ছে দুই রকমের হয়, হইতে পারে এরকম, এটা হতে পারে স্টার, হ্যাঁ, হতে পারে হচ্ছে ডেল্টা, এরকম টাইপ দুই রকমের কানেকশন হয় আর কি। অর্থাৎ তিনটা ফেজ থাকে, এটা একটা, একটা ধরলাম আর একটা ওয়াই, আর একটা হচ্ছে বি। হ্যাঁ, রেড, ইয়েলো, ব্লু তিনটা কালারের তার থাকে। এটা যদি আর হয়, এটা ওয়াই, আর এটা হচ্ছে ব্লু, তিনটা কালারের তার থাকে। কানেকশন আমরা একটু পরেই দেখব যে কি ধরনের কানেকশন থাকে। হ্যাঁ, তো মূলত এখানে তিনটা তার থাকে এবং একটা তারে যে ভোল্টেজ প্রবাহিত হয় সেটার তুলনায় দ্বিতীয় তারে, অর্থাৎ আরে ধরো আমরা ভোল্টেজ V1 প্রবাহিত হচ্ছে, সো সেই ভোল্টেজকে আমরা বলতে পারি, সেই ভোল্টেজের ইকুয়েশন আমরা বলতে পারি VR ইকুয়ালস টু VM সাইন ওমেগা হচ্ছে ওমেগা টি বলতে পারো। হ্যাঁ, আমরা এটা হচ্ছে একটা এসি সার্কিটে, তোমরা সার্কিট 1-এ পড়ে আসছো, এসি সার্কিটের জেনারেল সমীকরণ হচ্ছে যেরকম V ইকুয়ালস টু VM সাইন ওমেগা টি, বা ওমেগা টি প্লাস থিটা থাকে। এখানে হচ্ছে থিটার মান 0 ডিগ্রি, এই জন্য আমরা প্লাস থিটাটা দেই নাই। তো এটা হচ্ছে VR, অর্থাৎ একটা ফেজের ভোল্টেজ। দ্বিতীয় ফেজের ভোল্টেজ কি হবে? দ্বিতীয় ফেজের ভোল্টেজ হবে হচ্ছে তোমার VM সাইন ওমেগা টি মাইনাস 2π/3। 2π/3 আসলে কি বোঝায়? 2π/3 দ্বারা আসলে কি বোঝায়? 2π মানে হচ্ছে কত? 2π মানে হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রিকে 3 ভাগ করলে আসে কত? 120 ডিগ্রি। হ্যাঁ, তো এটা যেই ফেজে থাকে, এটা যদি 0 ডিগ্রিতে থাকে, ধরো এটা আমি ধরলাম ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে 0 ডিগ্রিতে আছে, তাহলে ওয়াই ফেজটা কত ডিগ্রি ব্যবধানে হবে? -120 ডিগ্রি ব্যবধানে হবে। হ্যাঁ, এরপর VY গেল, আর ওয়াই বি বা ব্লু ফেজটার কী হবে? VM সাইন, একই ভোল্টেজই হবে, জাস্ট ফেজ ডিফারেন্স থাকবে তাদের মধ্যে। ওমেগা টি 4π/3
4π/3 এরকম আসবে। তো এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 270 ডিগ্রি। অর্থাৎ এই জিরো ফেজ থেকে মানে আর ফেজ থেকে ব্লু ফেজের ব্যবধান হবে 270 ডিগ্রি। অর্থাৎ এই যে তিনটা ফেজ বা পলিফেজ সিস্টেম দেখতেছো, এই প্রত্যেকটা ফেজের ভোল্টেজের অ্যাঙ্গেলের ব্যবধান, ভোল্টেজের কৌণিক ব্যবধান হবে 120 ডিগ্রি। হ্যাঁ, এদের হচ্ছে ফেজ ডিফারেন্স থাকবে, ফেজ ডিফারেন্স থাকবে হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটাকে ফেজ ডিফারেন্সের একটা সূত্রই আছে, সূত্রটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। হ্যাঁ, এটা হচ্ছে ফেজ ডিফারেন্সের সূত্র। তো এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ ফেজ, নাম্বার অফ ফেজ, নাম্বার অফ ফেজ। এনটা কি? নাম্বার অফ ফেজ। যদি তিনটা ফেজ থাকে তাহলে তিনটা ফেজের মধ্যে একটার থেকে আরেকটার ফেজ ডিফারেন্স হবে 120 ডিগ্রি। যদি দুইটা ফেজ থাকে তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? ফেজ ডিফারেন্স হবে হচ্ছে তোমার 180 ডিগ্রি দুইটা ফেজ থাকলে। হ্যাঁ, আবার হচ্ছে চারটা ফেজ থাকলে ফেজ ডিফারেন্স ওই 360 দ্বারা 4 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা, 6টা থাকলে এরকমভাবে চলতেই থাকবে। জেনারেলি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ব্যবহার করা হয়। 3 ফেজ হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, আর সিঙ্গেল ফেজ হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করা হয়, আর ট্রান্সমিশন লাইনেও তোমার 3 ফেজ ব্যবহার করা হয়। তো আসলে সিঙ্গেল ফেজের থেকে পলিফেজ কেন দরকার সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করি। সিঙ্গেল ফেজের থেকে পলিফেজ আসলে দরকার কেন হয়? হ্যাঁ, তো সিঙ্গেল ফেজ বনাম আমি যদি ডিফারেন্স দেখি, সিঙ্গেল ফেজ আর পলিফেজের মধ্যে পার্থক্য যদি দেখি, পার্থক্য কি আছে, আমরা কেন ইন্ডাস্ট্রিতে পলিফেজ ব্যবহার করতেছি, তারপর হচ্ছে বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ ব্যবহার করতেছি। তো প্রথম যে পার্থক্য সেটা হইল পাওয়ার ট্রান্সফার একই দূরত্বে ডিস্টেন্স যদি সেম হয়, ধরো আমি একটা ডি ডিস্টেন্সে, ডি ডিস্টেন্সে, হ্যাঁ, ডি ডিস্টেন্সে সিঙ্গেল ফেজ দিয়ে পাওয়ার ট্রান্সফার করব, আর ডি ডিস্টেন্সে ওই একই ডিস্টেন্সে ধরো 150 মিটার, ওই ডিস্টেন্সে পলিফেজ দিয়ে পাওয়ার ট্রান্সফার করব। কিন্তু এই একই ডিস্টেন্সে ধরো 150 মিটারে সিঙ্গেল ফেজ দিয়ে পাওয়ার ট্রান্সফার করলে পাওয়ার লাগবে বেশি, পাওয়ার বেশি লাগে। আর হচ্ছে তোমার পলিফেজ দিয়ে পাওয়ার ট্রান্সফার করলে পাওয়ার সিঙ্গেল ফেজের তুলনায় কম লাগবে। ঠিক আছে, এরপরে পার্থক্য কি? তোমার সিঙ্গেল ফেজ এগুলো তো মূলত কি দিয়ে উৎপন্ন হয়? পলিফেজ, তারপর হচ্ছে সিঙ্গেল ফেজ লাইনের ভোল্টেজ কি দিয়ে উৎপন্ন হয়? জেনারেটর দিয়ে। হ্যাঁ, তো জেনারেটরে এটা হচ্ছে তোমার ভাইব্রেশন করে। এই সিঙ্গেল ফেজ মোটর বা জেনারেটর দেখবা ভাইব্রেশন হয় বা স্পন্দনযুক্ত হয়, কিন্তু তোমার পলিফেজের মোটর কিন্তু একদম স্মুথ হয়। কেন স্মুথ হয় আমরা একটু পরেই দেখব। এখানে কোনো শেকিং বা ভাইব্রেশন হয় না। আর হচ্ছে তোমার একেবারে সিঙ্গেল ফেজ যে মোটর থাকে সেটা হচ্ছে তোমার সেপারেটলি এক্সাইটেড, সেপারেটলি এক্সাইটেড মোটর থাকে। আর পলিফেজের ক্ষেত্রে থাকে হচ্ছে সেলফ এক্সাইটেড মোটর, সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড কি, তোমরা এগুলো যখন মেশিন পার্ট পড়বো তখন আরও ভালোভাবে বুঝতে পারবা এটা আসলে কি। তবু আমি একটু বলে নেই। সেটা হলো যে মূলত সেপারেটলি এক্সাইটেড হচ্ছে এই সিঙ্গেল ফেজ মোটরকে চালানোর জন্য আরেকটা প্রাইম মুভার বা মোটর বা ব্যাটারির দরকার হয়। মানে এটাকে ঘুরানোর জন্য, সিঙ্গেল ফেজ মোটর ঘুরানোর জন্য শুরুতে বাহির থেকে একটা শেকিং বা টর্ক উৎপন্ন করতে হয়, তা না হলে সিঙ্গেল ফেজ মোটর ঘুরতে চায় না, হ্যাঁ, বা ঘুরে না। কিন্তু পলিফেজ মোটরে এই সিস্টেমটা দরকার হয় না, বাহির থেকে প্রাইম মুভার বা টর্ক উৎপন্নকারী যন্ত্র দরকার হয় না, এটা নিজেই স্টার্ট হতে পারে। ওকে, তো এই হচ্ছে ডিফারেন্স।
তারপর হচ্ছে এর যন্ত্রাংশগুলো তুলনামূলক ভারী হয়, হ্যাঁ, মোটর বা জেনারেটর বলো ভারী হয়, আর এটার তুলনামূলক হালকা হয়, বড় হয়, হালকা হালকা হয়, ঠিক আছে, কারণ হালকা হয়। আর হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর, যদি সাইজ চিন্তা করো, এই ধরো একটা ভোল্টেজের সিঙ্গেল ফেজ মোটর, ওই সমান ভোল্টেজের সিঙ্গেল ফেজ মোটর কি বলে পলিফেজ মোটরের তুলনায় সিঙ্গেল ফেজ মোটর ভারী হবে, আর হচ্ছে পলিফেজ মোটর হালকা হবে, হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ারের উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে দামও বেশি, দাম বেশি, আর এটা কিন্তু তুলনামূলক সস্তা হয়, ঠিক আছে, সস্তা হয়, ওকে। এরপর হচ্ছে তোমার সিঙ্গেল ফেজ দেখতে হয় এরকম, তোমরা যখন সার্কিট 1 পড়ছো, সিঙ্গেল ফেজের ভোল্টেজ এরকমভাবে উৎপন্ন হয়, আমরা সেটা আর একটু ডিটেইলে দেখব কিছুক্ষণ পরেই। আর 3 ফেজের ভোল্টেজ মূলত এভাবে উৎপন্ন হয়। এটা একটা ফেজের ভোল্টেজ, এটাকে ধরলাম আমরা আর, হ্যাঁ, তারপর হচ্ছে এটা ধরো আরেকটা ফেজের ভোল্টেজ, এটা ধরলাম আমরা বি ধরলাম, তারপর হচ্ছে আরেকটা ফেজের ভোল্টেজ, ধরো এটা আরেকটা ফেজের ভোল্টেজ, এরকম হচ্ছে। দেখো এটার সাথে দেখো এটা এভাবে চলতে থাকবে না, এটা এভাবে চলতে থাকবে, এইখানে গ্যাপ আছে একটা, তারপর এখানে গ্যাপ আছে একটা, এখানে গ্যাপ আছে একটা, এটা পুরোপুরি স্মুথ না। কিন্তু পলিফেজের ক্ষেত্রে দেখো গ্যাপগুলা খুবই কম, এখানে গ্যাপগুলা খুবই কম, অর্থাৎ পলিফেজে যে ভোল্টেজ জেনারেশন হয় বা ভোল্টেজ উৎপন্ন হয় সেটা অনেক বেশি স্মুথ হয় সিঙ্গেল ফেজের তুলনায়, সিঙ্গেল ফেজের তুলনায় অনেক বেশি স্মুথ হয়, হ্যাঁ। আর হচ্ছে তোমার পলিফেজে 2 তার ব্যবহার করা যায়, দুই তার ব্যবহার করলেই সিঙ্গেল ফেজ এর মাধ্যমে তুমি লাইন টানতে পারবা বা বিদ্যুৎ সংযোগ করতে পারবা। আর হচ্ছে পলিফেজের ক্ষেত্রে তোমার দরকার হয় 3 তার বা 4 তার, 3 তার দরকার হইতে পারে বা 4 তার, 4টা তার দরকার হতে পারে, 3 তার বা 4 তারের মাধ্যমে আমরা পলিফেজের ভোল্টেজ স্থানান্তর করতে পারি। এরপর ডিফারেন্স কি হতে পারে, সিঙ্গেল ফেজ ভোল্টেজ হয় হচ্ছে সর্বোচ্চ 220, 230, 250 ভোল্ট পর্যন্ত হতে পারে, জেনারেলি 220 হয়। আর হচ্ছে পলিফেজের ফেজ ভোল্টেজ জেনারেলি হয় 440 ভোল্ট, হ্যাঁ, তো এটার তুলনায় এটার ভোল্টেজ বেশি হয়, ওকে। তো এই জন্য ওটা ভোল্টেজ বেশি দরকার হয় বেশি ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, এই জন্য ওটা বেশি ব্যবহার করা হয়। লাস্টলি আমি যদি বলি আর কিছু তেমন নাই, এটার হচ্ছে লস বেশি, এটার হচ্ছে লস কম, এটা দামে কি বলে সস্তা, এটার দাম বেশি, এরকম টাইপ কিছু পার্থক্য আছে। আমি মেইন পার্থক্যগুলো তোমার কাছে রিপ্রেজেন্ট করলাম। আসলে কেন সিঙ্গেল ফেজ হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করা হয়, এটা এই যে এখানে বলছে না হালকা, এটা ভারী, এটা সম্ভবত উল্টা লিখছে, হ্যাঁ, তোমাদের বইয়ে এটা সম্ভবত উল্টা লিখছে, তোমার সিঙ্গেল ফেজ মোটরই বেশি হালকা হয়, হ্যাঁ, এটা তোমরা একটু কারেকশন করে নিও, সিঙ্গেল ফেজ মোটরই এটা বেশি হালকা হয়, কারণ এর ওয়াইন্ডিং থাকে হচ্ছে 2টা, আর হচ্ছে তোমার 3 ফেজ মোটর বেশি ভারী হয় আর বড় হয়, এর ওয়াইন্ডিং থাকে হচ্ছে তোমার 3 ফেজের জন্য 3টা, আর একটা হচ্ছে হয়তো বা কমন ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি সেকেন্ডারি ক্ষেত্রে 3টা ওয়াইন্ডিং, 6টা ওয়াইন্ডিং থাকে টোটাল, ঠিক আছে, বা স্টার ডেল্টা কানেকশন হইলে তোমার 4টা অথবা 3টা ওয়াইন্ডিং থাকে, এখানে 3টা, আর এখানে কোথায় তোমার প্রাইমারি সেকেন্ডারির জন্য 2টা বা 1টা হইতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় এটার তুলনামূলক হালকা হয়, এটা ভারী হয়,
এটার দাম কম, এটার দাম বেশি হয়, কিন্তু এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য খুব ভালো। কেন? এটা আমরা হাই ভোল্টেজ দিচ্ছে, পাওয়ার লস কম হয়, তারপর হচ্ছে ভোল্টেজটা স্মুথ পাওয়া যায়, মোটর শেক করে না, ভাইব্রেশন করে না, আওয়াজ কম উৎপন্ন হয়। ঠিক আছে, এই জন্য আমরা এটা বাসাবাড়িতে ব্যবহার করি। এটা পলিফেস হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে বা ট্রান্সমিশন লাইনে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো এখন আসো জেনারেশন অফ থ্রি ফেজ আসলে কিভাবে জেনারেট করে। আমরা কিছুক্ষণ আগে দেখছি না যে এই যে সিঙ্গেল ফেজ, এখানে একটা চিত্র দেওয়া আছে। সিঙ্গেল ফেজ মোটরে আসলে মূলত দুইটা পোল থাকে, হ্যাঁ, দুইটা পোল থাকে। মাঝখানেরটা এটা হচ্ছে কয়েল, তোমরা নোটিস করতে পারছো কি না? এই যে এটা মোটর, মাঝখানে এই যে এটা হচ্ছে রোটর, হ্যাঁ এটা রোটর, আর বাহিরেরটা হচ্ছে স্ট্যাটর। এখানে পোল হচ্ছে দুইটা, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পোল হচ্ছে দুইটা। এজন্য যখন একবার কাট করে এই বরাবর যখন আসে, তখন এখানে কি একটা ভোল্টেজ উৎপন্ন হয়। কিভাবে ভোল্টেজ উৎপন্ন হয় এটা সার্কিট ওয়ানে আলোচনা করা হয়েছে। আবার যখন এটা ঘুরে এই জায়গায় আসে, এই বরাবর আসে, এই পোলটা কি বলে কয়েল রোটরটা ঘুরে এই জায়গায় আসে, তখন আবার এটা উৎপন্ন হয়। আবার ঘুরে যখন এই বরাবর আসে, তখন আবার এরকম উৎপন্ন হতেই থাকে। তো এখানে পোল দুইটা থাকে, এই জন্য সিঙ্গেল ফেজ বা একটা লাইন উৎপন্ন হয়। যদি পোল আমি 4টা করে দেই, তাহলে এই পোলে যখন কাট করবে তখন একটা ওয়েভ উৎপন্ন হবে, এই পোলে যখন কাট করবে তখন এই যে আরেকটা ওয়েভ উৎপন্ন হবে। এই দুইটা পোলের জন্য এই ওয়েভটা উৎপন্ন হবে। আবার এই দুইটা পোলে যখন এই রোটরটা কাট করবে, তখন এই যে আরেকটা ফেজ কিন্তু উৎপন্ন হয়ে গেছে। 4 পোল হইলে 2 ফেজ হয়ে যায়। আর তোমার হচ্ছে 3 ফেজ মোটরে জেনারেলি হচ্ছে 6টা পোল থাকে, হ্যাঁ 6টা পোল থাকে। 6টা পোল থাকলে প্রথম যখন এটাতে কাট করবে তখন এই ভোল্টেজ উৎপন্ন হবে। তারপর যখন এটাতে কাট করবে তখন হচ্ছে এই রকম ভোল্টেজ উৎপন্ন হবে। তারপর যখন আবার এটাতে কাট করবে তখন এরকম ভোল্টেজ উৎপন্ন হবে। তো দেখো এটা হচ্ছে একটা 3 ফেজ মোটর, কনস্ট্রাকশন অফ 3 ফেজ এসি জেনারেটর। মূলত কি বলে 3 ফেজ ভোল্টেজ উৎপন্ন করে জেনারেটর, আর হচ্ছে মূলত আউটপুট হিসেবে অর্থাৎ 3 ফেজ ভোল্টেজ দেয়া হয় লোড হিসেবে মোটরে। হ্যাঁ, মোটর কি করে, মোটর ভোল্টেজ নেয় এবং সেটাকে মেকানিক্যাল এনার্জিতে বা ঘূর্ণন গতিতে কনভার্ট করে দেয়। তো এটা হচ্ছে একটা 3 ফেজ জেনারেটর। 3 ফেজ জেনারেটর তোমরা দেখতেছো, ওইটারই একটা আপডেটেড ভার্সন এটা। তো এখানে হচ্ছে 6টা পোল আছে, হ্যাঁ 1 2 3 4 5 6, এবং এই যে এখানে একটা রোটর আছে, এটা এই অবস্থায় আছে। যখন এই অবস্থায় আসে তখন এই রকম একটা ভোল্টেজ উৎপন্ন করতেছে। তার এখান থেকে যখন আবার এই অবস্থায় আসে তখন আবার এই ভোল্টেজটা উৎপন্ন করতেছে। তারপর আবার যখন এই পজিশনে চলে যায়, প্রথমে এই পজিশনে, তারপর এই পজিশনে, তারপর এই পজিশনে, যখন এই পজিশনে চলে যায় তখন আবার নিচের ভোল্টেজটা উৎপন্ন করতেছে। এভাবে মূলত পলিফেজ ভোল্টেজ উৎপন্ন হয়। আর ভোল্টেজগুলো কীরকম হয়, ধরো ই বা ভি যেটাই দাও, ই আর ইকুয়ালস টু হবে হচ্ছে ইএম সাইন ওমেগা টি, আর ই ওয়াই ইকুয়ালস টু কী হবে, ইএম বলতে ই ম্যাক্সিমাম মান, সাইন ওমেগা টি মাইনাস 200 কী বলে 2π/3, মানে হচ্ছে 120 ডিগ্রি ডিফারেন্স থাকবে। আর হচ্ছে বি ব্লুতে থাকবে হচ্ছে ইএম সাইন ওমেগা টি মাইনাস 4π/3। এটা হচ্ছে এটার থেকে 270 ডিগ্রি ডিফারেন্স থাকবে। ক্লকওয়াইজ গেলে মূলত 120 ডিগ্রি করে করে ডিফারেন্স থাকে। এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই ভোল্টেজ, তারপর হচ্ছে এখানে যেটা যাবে সেটা হচ্ছে আবার 120 ডিগ্রি ডিফারেন্স হবে। আবার এখানে যখন যাবে তখন আবার 120 ডিগ্রি ডিফারেন্স হবে। আবার এখানে চলে আসলে তো ইনিশিয়াল পজিশনেই চলে আসলো। এভাবে মূলত ভোল্টেজ উৎপন্ন হয়। তবুও আমি তোমাদের একটু অ্যানিমেশন দেখাই দেই, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। এটা দেখো, এই যে যখন একটা পোল থাকে তখন এরকম সিগন্যাল উৎপন্ন করতেছে। এখন দুইটা পোল থাকলে দুইটা সিগন্যাল উৎপন্ন করতেছে। এরপর আবার আমি 3টা পোল সংযুক্ত করলাম। 3টা পোল সংযুক্ত করলে দেখো এখানে 3টা ফেজের ভোল্টেজ উৎপন্ন করতেছে। একটা পোল সংযুক্ত করলে আবার যদি দেখো একটা পোল সংযুক্ত করলে এরকম ভোল্টেজ উৎপন্ন করে, তখন আবার 2টা পোল সংযুক্ত করলে 2 রকমের ভোল্টেজ কিন্তু উৎপন্ন করতেছে। তারপর 3টা পোল সংযুক্ত করলে তোমার হচ্ছে
এখানে এখন 3টা ভোল্টেজ উৎপন্ন করতেছে। এই হচ্ছে তোমার কি বলে পলিফেজে কিভাবে ভোল্টেজ উৎপন্ন হয় তার একটা ধারণা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব হচ্ছে মূলত পলিফেজের ভোল্টেজ তো উৎপন্ন হইলো, এটাকে বলা হয় ভেক্টর ডায়াগ্রাম। হ্যাঁ, পলিফেজ ভেক্টর ডায়াগ্রাম বা 3 ফেজ। হ্যাঁ, 3 দ্বারা আসলে 3 ফেজ বোঝায়, 3 ফেজ ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রামটা দেখতে মূলত এই যে এই চিত্রের মতো। তো এখানে যদি হচ্ছে তোমার থাকে ভি আর, ভি ওয়াই, ভি বি, মানে হচ্ছে আর ওয়াই বি, 3 ফেজকে হচ্ছে 3 ফেজ দ্বারা হচ্ছে আর ওয়াই বি, রেড, ইয়েলো আর ব্লু, এই 3টা লাইন দ্বারা 3টা কালার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অন্য কালার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেরকম এখানে অরেঞ্জ, গ্রিন আর ব্লু ইউজ করা হচ্ছে। হ্যাঁ, অরেঞ্জ বলতে এটা রেডই আসলে বোঝায়, রেড, আর এখানে ইয়েলোর বদলে গ্রিন ইউজ করছে আর কি। হ্যাঁ, তো ভেক্টর ডায়াগ্রামটা এরকম একটা ফেজ থেকে আরেকটা ফেজের ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। এই ফেজ থেকে এই ফেজ হচ্ছে ডিফারেন্স 120 ডিগ্রি, এই ফেজ থেকে এই ফেজের ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, এই ফেজ থেকে এই ফেজের ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে 3 ফেজের ভেক্টর ডায়াগ্রাম। আর ফেজ সিকোয়েন্স নিয়ে আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে কথা বলবো। ওকে, তো ভেক্টর ডায়াগ্রাম এই পর্যন্ত এটা বুঝলেই হবে। এখন আসলে আমরা দেখছিলাম হচ্ছে সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে 3 ফেজ কানেকশন, 3 ফেজ কানেকশন। তো আমরা দেখছিলাম সিঙ্গেল ফেজে হচ্ছে 2টা লাইন থাকে, তাই না? একটা হচ্ছে ফেজ, হ্যাঁ, আরেকটা হচ্ছে নিউট্রাল। তো আমরা যদি পলিফেজ চিন্তা করি, পলিফেজে হচ্ছে 3টা, জেনারেলি আমরা হচ্ছে পলিফেজ বলতে 3 ফেজ বুঝি। তো 3 ফেজে জেনারেলি হচ্ছে তোমার লাইন থাকার কথা 6টা। হ্যাঁ, মানে 3টা ফেজ থাকে সিঙ্গেল ফেজে, 2টা, আর হচ্ছে কি বলে পলিফেজে তো তাহলে 6টা লাইন থাকার কথা। তো 6টা লাইন যদি থাকে একটা 3 ফেজে, সেক্ষেত্রে তারের খরচও বেশি পড়তেছে, আবার হচ্ছে এটা কজ ইফেক্টিভ না। হ্যাঁ, তো সেই কি বলে খরচ কমাইতে বা সাশ্রয়ে আনতে মূলত 2টা সিস্টেম করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। একটা হচ্ছে বলা হয় স্টার, হ্যাঁ, স্টার কানেকশন, বা এটাকে সংক্ষেপে বলা হয় ওয়াই কানেকশন। হ্যাঁ, ওয়াই কানেকশন বলা হয়, ওয়াই কানেক্টেড মোটর বা জেনারেটর, ওয়াই কানেক্টেড রেজিস্টর। হ্যাঁ, রেজিস্টর হোক, এখানে এই লোডগুলোতে এখানে রেজিস্টর থাকুক, ইন্ডাক্টর থাকুক, তারপর হচ্ছে ক্যাপাসিটর থাকুক, ওগুলো ম্যাটার নাই, এগুলো আমরা হায়ার ক্লাসে পড়বো আর কি। তো কানেকশনটা, এটা একটা ফেজ, হ্যাঁ, এটা একটা ফেজ, এটাকে আমরা বলছি VAB। হ্যাঁ, তো এটা আরেকটা ফেজ, এটাকে আমরা বলছি VBC। এটা আরেকটা ফেজ, এটাকে আমরা বলছি VCA। ওকে, এরকম হচ্ছে 3টা ফেজ। এখানে হচ্ছে 2টা একই কানেকশন দেখা হয়েছে। আরেকটা কানেকশন, সেটাকে বলা হয় ডেল কানেকশন, এটাকে বলা হয় ডেল্টা কানেকশন, বা সংক্ষেপে বলা হয় ডেল কানেকশন। হ্যাঁ, এটা হচ্ছে ছবিটা উল্টা, আমি যদি উল্টা করতাম তাহলে এটা দেখতে কিছুটা এর মতোই হয়ে যেত, দেখো। হ্যাঁ, যদিও লেখাগুলো উল্টা হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে জেনারেলি এরকমই হয়। এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে ডেল্টা। হ্যাঁ, স্টারের সবগুলো প্রান্তের একটা কমন প্রান্ত নিয়ে একটা তার বের করা হয়। স্টার কানেকশানটা কিভাবে করা হয় আমি তোমাদের একটু দেখাই দিই। তো এখান থেকে একটা তার বের করা হয়, হ্যাঁ, এখান থেকে একটা তার বের করা হয়, তারপর এই জায়গা থেকে আরেকটা তার বের করা হয়। ধরো এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে সি ফেজ, এবং এই যে কমন প্রান্ত থেকে আরেকটা তার বের করা হয়, সেটাকে বলা হয় নিউট্রাল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই কমন প্রান্ত থেকে তার বের করা হয় না, এই 3 ফেজের 2টাকে ফেজ হিসেবে কল্পনা করা হয় এবং একটাকে নিউট্রাল হিসেবে কাজে লাগানো হয়। তবে এটা হচ্ছে তোমার স্টার কানেকশনে আমি বলছিলাম না 3 তার হতে পারে, 4 তারও হতে পারে। তো এটা তুমি হচ্ছে 3 ফেজ নিয়েও একটাকে নিউট্রাল হিসেবে ব্যবহার করতে পারো, অথবা 3টার কমন প্রান্ত থেকে একটা নিউট্রাল বের করে সেটাকেও নিউট্রাল হিসেবে ব্যবহার করতে পারো। এই হচ্ছে স্টার কানেকশনে 4টা তার বা 3টা তার লাগে। হ্যাঁ, আর ডেল্টা কানেকশনে জেনারেলি হচ্ছে 3টা তার লাগে, এটা নিউট্রাল থাকে না। হ্যাঁ, A B C। হ্যাঁ, তো নিউট্রাল কোনটা হয়,
যে কোনো দুইটা ফেস এবং একটা নিউট্রাল হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে যখন মোটর জেনারেটর পড়বা তখন বুঝতে পারবা। তাহলে তোমার 3 ফেজে যেখানে 6টা তার লাগার কথা ছিল, এই টেকনিক স্টার টেকনিক বা ওয়াই টেকনিক এবং ডেল টেকনিক বা ডেল্টা টেকনিক ব্যবহার করে, এই কানেকশনগুলো ব্যবহার করে আমরা 3 তার বা 4 তারের মধ্যেই নিয়ে আসছি সিস্টেমটাকে। ওকে, তো এই হচ্ছে তোমার সপ্তম অধ্যায়, অর্থাৎ পলিফেজ সিস্টেম এর টপিকগুলো নিয়ে আলোচনা। আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। ওকে, নেক্সট অধ্যায় হচ্ছে ফেজ সিকোয়েন্স অফ পলিফেজ। তো আমরা দেখছিলাম হচ্ছে পলিফেজে হচ্ছে ফেজ হচ্ছে থাকে 3টা। হ্যাঁ, ফেজ থাকে 3টা, একটা আর ওয়াই বি। হ্যাঁ, পলিফেজে ফেজ থাকে 3টা ফেজকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। এটাকে অনেক সময় ডাকা হয় আর ওয়াই বি অথবা এ বি সি ফেজ সিকোয়েন্সই বেশি বলা হয়। হ্যাঁ, জেনারেলি হচ্ছে এ বি সি থাকে, আর ওয়াই বিও থাকতে পারে। হ্যাঁ, তো এই ফেজ সিকোয়েন্সগুলো কি বলে ডিনোট করা হয় বা চিহ্নিত করা হয়, করার পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিকে বলা হয় ডাবল সাবস্ক্রিপ্ট মেথড। একটাকে বলা হয় ডাবল সাবস্ক্রিপ্ট মেথড। হ্যাঁ, তো ডাবল সাবস্ক্রিপ্ট মেথডে, এই মেথডে কি করা হয়, এই যে তোমার চিত্রতে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো একটা ধরো এটা একটা ফেজ। হ্যাঁ, এই ফেজের এক প্রান্তে হচ্ছে এ লেখা থাকে, আরেক প্রান্তে হচ্ছে বি লেখা থাকে। তো যদি আমি এখানে লিখি যে ই বলতে, বা ই বলো বা ভি বলো একই কথা, ই ভি একই জিনিস। যদি আমি বলি ই এ বি, তাহলে হচ্ছে শুরু হবে এ থেকে, শেষ হবে বি থেকে, তার মানে হচ্ছে এই ডিরেকশনে কারেন্ট যাবে। আর আমি যদি বলি হচ্ছে ই বি এ হলে হচ্ছে শুরু এখানে, মানে হচ্ছে বাম পাশেরটা শুরু, ডান পাশেরটা হচ্ছে শেষ, তাহলে হচ্ছে শুরু বি থেকে এবং শেষ হচ্ছে এ থেকে। এই যে এটাই দেখাইছে, দেখো ই এ বি যখন বলছি তখন এই পাশে ডিরেকশন দেখাইছে, আর ই বি এ যখন বলছি তখন এই পাশে ডিরেকশন দেখাইছে। সেম অ্যাজ দ্যাট নিচেরটাও দেখো, এখানে সি ডিনোট করছি, এখানে ডি ডিনোট করছি। তো ই সি ডি যখন বলবো আমরা তখন সি থেকে ডি এর দিকে, আর ই ডি সি যখন বলবো আমরা তখন হচ্ছে ডি থেকে সি এর দিকে। এভাবে মূলত একটা ফেজের কারেন্ট ডিরেকশন ডিনোট করা হয় ডাবল সাবস্ক্রিপ্ট মেথডের সাহায্যে। এই ডাবল সাবস্ক্রিপ্ট মেথডের সাহায্যে কারেন্ট ডিরেকশন ডিনোট করা হয়। ওকে, আচ্ছা, ফেজ সিকোয়েন্স আসলে 2 রকমের হয়। ফেজ সিকোয়েন্স বলতে কি বোঝায়? ফেজ সিকোয়েন্স বলতে বোঝায় হচ্ছে হয় এ বি সি থাকবে, না হলে এ সি বি থাকবে। এ বি সি কখন হবে? এই যে দেখো, ফেজ সিকোয়েন্স হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর একটা হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স। পজিটিভ ফেজ সিকোয়েন্স কখন তৈরি হয়? যখন ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরে, অর্থাৎ এ বি সি হয়। ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরলে তখন সেটাকে আমরা বলছি নিচেরটা হচ্ছে এ ধরছে, এইটা হচ্ছে বি ধরছে ওরা, এটা হচ্ছে সি ধরছে। তো পজিটিভ ফেজ সিকোয়েন্স কোনটা? যখন এই তো তোমার হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে আসতেছে, এখানে হচ্ছে বি সি এ এইভাবে আসতেছে, অর্থাৎ এবিসি ফেজ সিকোয়েন্স। এবিসি ফেজ সিকোয়েন্সকে বলা হয় পজিটিভ ফেজ সিকোয়েন্স, যেটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়। আর হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কোনটা? এ সি বি। আমরা একটু পরেই দেখবো সেটা, এটা আমরা একটু করে রাখি। ওকে, তো এটা এই মেথডের মাধ্যমে আমরা কি বলে একটা ফেজের কারেন্ট ডিরেকশন বের করতে পারি ডাবল সাবস্ক্রিপ্ট মেথডের সাহায্যে। এই ডাবল সাবস্ক্রিপ্ট মেথডের সাহায্যে আসলে যোগ বিয়োগও করা যায়, কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট আসতেছে কি যাচ্ছে, এটা নির্ণয় করা যায়। আমরা সামেশন করব, যোগ। সামেশন বলতে আসলে যোগ বুঝায়, সামেশন উইথ, আমরা ফেজ সিকোয়েন্সটা একটু পরেই দেখি, উইথ ডাবল সাবস্ক্রিপ্ট মেথড। ডাবল সাবস্ক্রিপ্ট মেথডের সাহায্যে আমরা যোগ করব। যোগ আসলে কি দেখো, এখানে 2টা ভোল্টেজ দেয়া আছে, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এবি। এবি মানে কি এ থেকে বি এর দিকে যাবে, অর্থাৎ এই দিকে যাবে। সিডি মানে কি সি থেকে ডি এর দিকে যাবে। তো আমাকে বের করতে বলছে হচ্ছে ই এ ডি। এরকম হচ্ছে কেন? আমাকে বের করতে বলছে ই এ
ডি বের করতে বলছে, মানে এটা বের করতে বলছে। তো এ এ প্রান্ত কোনটা? এটা, এই প্রান্তকে আমরা এ বলছি, এই প্রান্তকে ডি বলা আছে, কারণ এটার কাছের প্রান্ত দেখো এই দিক দিয়ে শর্ট করা আছে, এটা হচ্ছে এ প্রান্ত, আর এই দিক দিয়ে শর্ট করা আছে, এটা হচ্ছে ডি প্রান্ত। তো আমার এইখান থেকে এই পুরোটাকে যোগ করতে হবে, ইএডি আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো ইএডি বের করতে গেলে আমার কি কি যোগ করতে হবে? এবি আর হচ্ছে সিডি, এই দুইটা একই ডিরেকশানে থাকতে হবে, একই ডিরেকশানে না থাকলে আমরা সেটা যোগ করতে পারবো না। তাহলে ইএডি কি হবে? এ বি, ই এ বি প্লাস ই সিডি। উপরে তোমার ডিরেকশন দেয়া আছে, এই ডিরেকশন খুব বেশি ম্যাটার করে না, তোমরা চাইলে দিতেও পারো, হ্যাঁ, এখানেও ডিরেকশন দেয়া আছে। তো এগুলো হচ্ছে মানে প্রত্যেকটা দিক বুঝাচ্ছে, কারণ ভেক্টর বুঝাচ্ছে আর কি। ওকে, তো আমার কি করতে হবে দেখো, যোগ আমরা কিভাবে করব? ই এ বি এই ডিরেকশানে আছে, ই সিডি হচ্ছে এই ডিরেকশনে আছে, তাহলে ই এডি কি হবে? এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, যেটা হচ্ছে আমরা ভেক্টরের সূত্র দিয়ে করতে পারি, কি বলে রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। রেক্ট্যাঙ্গুলার ফর্মুলাটা কি? রেক্ট্যাঙ্গুলার ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা হচ্ছে ভেক্টরের রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা, ভেক্টরের রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা। তো এখানে আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে ইএডি, হ্যাঁ, আর ইকুয়ালস টু হচ্ছে ইএডি, আর এ কোনটা? এ হচ্ছে ইএবি প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার, আর বি কোনটা? ইসিডি তার উপরে স্কোয়ার, আর হচ্ছে তোমার 2ab বলতে কি বোঝায়? 2 হচ্ছে 2a হচ্ছে কোনটা? এ হচ্ছে ইএবি, হ্যাঁ, ইন্টু বি হচ্ছে ইসিডি ইন্টু কস, এদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, দুইটার মধ্যে একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে মধ্যকার ডিফারেন্স কত? মধ্যকার ডিফারেন্স 120 ডিগ্রি না? মধ্যকার এই দুইটার মধ্যে, এই দুইটা ফেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, কিন্তু আমার রেজাল্টেন্টটা পাচ্ছি কি একবারে মাঝামাঝি বরাবর না, তাহলে 120 ডিগ্রিকে 2 ভাগ করলে এদের রেজাল্ট একটা থেকে কোণের ডিস্টেন্স হচ্ছে 60 ডিগ্রি। তো ধরি আমি সবগুলার মান 100, ই এর মান হচ্ছে 100, এটার মানও 100, এটার মানও 100, মানে ইএবির মানও 100, ইসিডির মানও 100, তাহলে কি আসে আসলে? তাহলে ইএডি ইকুয়ালস টু আসে 100 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার, 2 ইন্টু 100 ইন্টু cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাই না? ক্যালকুলেটারে দেখি মান কত আসে। রুট ওভার অফ 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু cos 60 ডিগ্রি, ইকুয়াল চাপলে আসে হচ্ছে 173.2। এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার আনসার, হ্যাঁ, ইএডি আমরা বের করে ফেললাম। সাবস্ক্রিপ্ট মেথডে আমরা হচ্ছে দেখছি যে দুইটাই একই দিকে আছে, ইএবি একই দিকে আছে আর ইসিডি একই দিকে আছে। আমরা জাস্ট ধরে নিছি যে ইএবি ইসিডি দুইটার মান 100, এটা জাস্ট ধরে নিছি। ধরে নিয়ে কি বলে রেক্টেঙ্গুলার ভেক্টর রুলস ইউজ করছি, হ্যাঁ, বা সামান্তরিক ভেক্টরের যে সূত্র সেটা ইউজ করছি ফিজিক্সে, এটা তোমরা পড়ছো, সেটা ইউজ করে জাস্ট মান বসাই দিছি, ইএডি আমরা বের করতে পারছি। তো এটা সামেশন, হ্যাঁ, আমরা এটা চাইলে আমরা কি করতে পারি? চাইলে আমরা তোমার বিয়োগও করতে পারি, চাইলে আমরা কি করতে পারি? বিয়োগও করতে পারি। ওকে, সো আমরা ডাবল সাবস্ক্রিপ্ট মেথডের সাহায্যে যদি সাবস্ট্রাকশন করতে যাই, অর্থাৎ বিয়োগ করতে যাই, এটা কাইন্ড অফ যোগের মতোই, হ্যাঁ। তো যোগের ক্ষেত্রে কি ছিল এর আগে? ইএডি ইকুয়ালস টু ছিল হচ্ছে ইএবি প্লাস ইসিডি, এরকম ছিল, কিন্তু এখন তোমার চাইছে কি? ইএসি
এ সি চাইছে, এ থেকে সি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত চাইনি, এই জন্য চিত্রটাও একটু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আগের চিত্রটা ছিল কি ঘুরাইয়া উল্টায়, এ থেকে বি, এখান থেকে এ থেকে একটা লাইন টানা হয়েছে, আর হচ্ছে ডি থেকে আরেকটা, এটা ডি থেকে একটা প্রান্ত নেওয়া হয়েছে, এ থেকে একটা প্রান্ত নেওয়া হয়েছে, কারণ আমার চাইছে হচ্ছে ই এ ডি। হ্যাঁ, আর কিন্তু তোমার হচ্ছে বিয়োগের ক্ষেত্রে কি চাইছে, এ আর সি, এ আর সি চাইছে, এই জন্য আমরা দুইটা এ সি লাইন থেকে দুইটা প্রান্ত আমরা নিয়ে এসি। ওকে, তো ই এ সি ইকুয়ালস টু কী হবে, ই এ সি ইকুয়ালস টু হবে ই এ বি, ই এ বি মানে একই ডিরেকশানে থাকতে হবে, যোগ মানে হচ্ছে এই ডিরেকশানে যাচ্ছে, এই ডিরেকশানেই থাকতে হবে। দেখো আগেরটা, দেখো আগেরটা, সরি আগেরটা দেখো, তোমার এই ডিরেকশানে আসছে, যোগ মানে হচ্ছে এই ডিরেকশানে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে, কিন্তু এই ডিরেকশানে একই তোমার হচ্ছে এই ডিরেকশানটা ম্যাটার করে না, সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, একটা সে একটা পথই অবলম্বন করতেছে কিনা, দেখো সে কিন্তু একটা পথই অবলম্বন করতেছে, যেখান থেকে শুরু হয়েছিল আবার শেষ হয়েছে, কিন্তু ওই একই ডিরেকশানে ডিরেকশান চেঞ্জ করে নাই। কিন্তু এই জায়গায় দেখো, যদি তুমি ই এ বি চিন্তা করো, এই দিক দিয়ে এসে আবার সে এই ডিরেকশানটা সিডিও কিন্তু এই ডিরেকশনেই আছে, কিন্তু আমার এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে শেষ করতে হবে, কিন্তু এটা আছে এই ডিরেকশনে, কিন্তু আমার শেষ করতে হবে এই ডিরেকশনে। তাহলে আমার দরকার কি, আমার ইএসি নির্ণয় করতে গেলে আমার কী লাগবে, ইএসি ইকুয়ালস টু হবে হচ্ছে ই এ থেকে বি, অর্থাৎ এ থেকে বি এই ডিরেকশনে যাইতে হবে, তারপর এই দিক দিয়ে এসে ডি থেকে সি, তাহলে ই এ থেকে বি প্লাস হচ্ছে ডিসি, ই ডিসি হওয়ার দরকার, কিন্তু আমার তো দেয়া আছে কি ই সিডি দেয়া আছে, সি থেকে ডি, মানে অঙ্কের ডিরেকশন দেয়া আছে হচ্ছে সি থেকে ডি, কিন্তু আমার তো দরকার হচ্ছে এইভাবে এসে এইভাবে যাওয়া, অর্থাৎ ডি থেকে সি এর দিকে যাওয়া দরকার। তো আমরা কি করব এখন, সাবস্ট্রিকশন মেথড ইউজ করব, সাবস্ক্রিপ্ট মেথড ইউজ করে মানে সাবস্ট্রাকশন করব আর কি। এ বির মতোই থাকবে, এই ডিরেকশনটা ঠিকই আছে, কিন্তু এই ডিরেকশনে কি হবে, সামনে একটা মাইনাস চলে যাবে, তাহলে ডি যাবে সিতে, আর সি যাবে ডিতে, ই সিডি। হ্যাঁ, তো মাইনাস ইসিডি আর প্লাস ইডিসি একই কথা, এটার যে মান এটার মান সমান। হ্যাঁ, তো আসলে সাবস্ট্রাকশন বা বিয়োগটা আসলে যোগের মতোই, এটা হচ্ছে যোগ। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা ডিরেকশন মান তো দেওয়া আছে হচ্ছে সিডির, হ্যাঁ মান আমরা ধরে নিলাম হচ্ছে এ বির দেওয়া আছে, আর সিডির মান দেওয়া আছে আগে যেরকম দেওয়া ছিল 100 ভোল্ট। তো আমার তো কিন্তু হচ্ছে এসি বের করতে গেলে আমার ডিসি লাগবে, তো এই ডিসিটাকেই সিডি বানাবো কীভাবে, সামনে একটা মাইনাস দিয়ে দিব, আর হচ্ছে এই কি বলে সিকোয়েন্সটা জাস্ট সাইড চেঞ্জ করে ফেলবে, আগে ডিসি ছিল এখন সিডি হয়ে যাবে, সামনে জাস্ট একটা মাইনাস চলে আসবে। তো এভাবে আমরা বের করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে সেই সিকোয়েন্স। তাহলে ইডিসি ইকুয়ালস টু কী হবে, ইডিসি মানেই হচ্ছে মাইনাস ইসিডি, এটা আমার মনে রাখতে হবে। এখন তুমি এটাকে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে ফেলো, তাহলে ইএসি ইকুয়ালস টু কী হবে, ভেক্টরের রেক্ট্যাঙ্গুলার সূত্র, এ স্কোয়ার মানে হচ্ছে ই এ বি তার উপর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি ইডিসি তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ই এ বি প্লাস ইন্টু ইডিসি ইন্টু কস থেটা। কস থিটার মান আগে যেরকম 60 ডিগ্রি ছিল এখনও 60 ডিগ্রি, ঠিক আছে, আগে যেরকম 60 ডিগ্রি ছিল এখনও 60 ডিগ্রি হবে। ওকে, তো রেক্ট্যাঙ্গুলার মেথডে কীরকম ছিল, এটা ছিল এরকম না, তোমার হচ্ছে আমরা তো জানি একটা ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব, একটা ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব হচ্ছে 180 ডিগ্রি হয়, কিন্তু এরা দূরত্ব আসলে 120 ডিগ্রি হয়, দূরত্ব 120 ডিগ্রি ধরে নাই, দূরত্ব ওরা ধরছে হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আনব্যালেন্স সার্কিট হতে পারে, জেনারেলি আদর্শ সার্কিটে একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি হয়, কিন্তু এরা এখানে বলেই দিছে এই ফেজ থেকে এই ফেজের দূরত্ব হচ্ছে, দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে 60 ডিগ্রি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তো এই জন্য আমরা 60 ডিগ্রি ইউজ করছি, এখানে মাঝখানে রেজাল্টেন্ট ভ্যালু 120 ডিগ্রি অর্ধেক হয়ে গেছে, এই জন্য না, আমি যেটা বলছিলাম এটা আসলে রং ছিল। দুইটা ফেজের দূরত্ব এদের থিটা দেয়াই আছে হচ্ছে 160 ডিগ্রি, আর হচ্ছে কি বলে, এই জন্য আমরা কোণ 60 ডিগ্রি ইউজ করছি। সেম অ্যাজ দ্যাট এখানে দেখো, এখানে কি বলে
এই দুইটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব 60 ডিগ্রি দেওয়া আছে। তো ইসিডির যদি বিপরীত করি, হ্যাঁ বিপরীত করলে আসে মাইনাস ইসিডি এবং সামনে মাইনাস চলে আসে, জাস্ট মানে এটা হচ্ছে ইসিডি, তাহলে মাইনাস ইসিডি কী হবে, তার 180 ডিগ্রি উল্টা, এটাই এখানে দেখাইছে আর কি। হ্যাঁ, তো আমার তো দরকার কি এবি আর মাইনাস ইসিডি, তার মানে আমার এই দুইটা যোগ করলে আমরা যেরকম আগে করছিলাম, হ্যাঁ আগে কি করছিলাম, আগে এখান থেকে রেজাল্টেন্ট লাইনটা টানছিলাম, কিন্তু এখন টানলে হবে না, তো এখন হচ্ছে ইএবি আর মাইনাস ইসিডি দরকার, এই জন্য রেজাল্টেন্ট লাইন টানা হয়েছে এখান থেকে, সেখান থেকে আমরা ইএসিটা পাইছি, এই জন্য নিচের পোর্শনটা আমরা নিছি, ভেক্টর ডায়াগ্রামটা জাস্ট একটু উল্টে গেছে আর কি, তাছাড়া কিছুই না। তো এখানে মানটা বসাও, এটার মান হচ্ছে সরি আমরা আগে মান বসাবো না, আগে পুরোটা করে ফেলি। ইএবির মতোই থাকবে, আর ইডিসির মান কত, ইডিসির মান হচ্ছে মাইনাস ইসিডি প্লাস 2 ইন্টু ইএবির মতোই থাকবে, প্লাস সরি ইন্টু মাইনাস ইসিডি ইন্টু কস 60 ডিগ্রি, ঠিক আছে, কস 60 ডিগ্রি। ওকে, তো এটার মান কত, এটার মান 100 ইন্টু এটার মান মাইনাস 100, তার উপর হোল স্কোয়ার, জেনারেলি প্লাস 100ই হয়, 2 ইন্টু 100 ইন্টু মাইনাস 100, এখানে কিন্তু মাইনাস 100 চলে আসবে, এখানে কিন্তু ইসিডির মান কত 100, তার সামনে মাইনাস আছে, এই জন্য মাইনাস 100 চলে আসবে। এটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো বাবা, তাহলে কিন্তু কি আসবে, তাহলে যে মানটা আসবে সেটা হইল 100 ভোল্ট, 100 ভোল্ট আসবে, ঠিক আছে, 100 ভোল্ট, এটাই হচ্ছে আনসার। অর্থাৎ ইসিডি এর মান হচ্ছে ইএসির মান হচ্ছে 100 ভোল্ট, আর ইএডির মান হচ্ছে কত, ইএডির মান হচ্ছে 173.2 না কত যেন আসছিল। তো ইএডি বের করতে আমার যোগ করতে হয়েছিল, ইএসি বের করতেও যোগ করতে হয়েছে, কিন্তু এই মানটাও আমার জানা নাই, আমার তো সিডির মান জানা, হ্যাঁ সিডির মান জানা, এই জন্য জাস্ট আমি পরে বিয়োগের ফর্মুলাতে নিয়ে নিয়েছি, জাস্ট এটা পজিটিভ দিকে ছিল সিডি, এখন নেগেটিভ দিকে মাইনাস সিডি করে ফেলছি, মানে মাইনাস 100 করে ফেলছি, এতটুকুই। তো এগুলো করার জন্য অল্টারনেটিভ ওয়ে আরেকটা আছে, সেটা আমি যদি দেখাই তোমাদের, ধরলাম লেট, যেহেতু এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, লেট ইএবির মান হচ্ছে 100 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, হ্যাঁ এটার ধরো আমি অ্যাঙ্গেল নাই, সিডি এর মান দেয়া আছে 100 অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি দেওয়া আছে, কারণ এই দুইটার মাঝখানে ফেজ ডিফারেন্স 60 ডিগ্রি দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া নাই, এটা দেয়াই আছে অঙ্কে যত দেওয়া থাকবে তো সেটাই ধরতে হবে। তাহলে আমার কি করতে হবে, ইএডি বের করতে গেলে কি করতে হবে, ইএডি বের করতে গেলে তুমি চাইলে এভাবে ক্যালকুলেটারে বসাই দিতে পারো, ক্যালকুলেটারে কমপ্লেক্স মুডে নিয়ে জাস্ট অ্যাঙ্গেল বের করে বসাই দিতে পারো, অথবা এটাকে তোমার কি বলে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিয়ে, যে ফরম্যাটে নিয়ে বসাইতে পারো। যে ফরম্যাটে নিয়ে কীভাবে বসাবে, এটাকে যে ফরম্যাটে নিলে 100 প্লাস জে অফ 0 আসবে, 0 ভোল্ট আসবে, এটাকে যে ফরম্যাটে নিলে আসবে হচ্ছে 50 জে অফ 86.60, হ্যাঁ ভোল্ট। তো তুমি কি করবা, ক্যালকুলেটারে সিম্পলি এটা প্লাস এটাও করতে পারো, তাইলেই চলে আসবে, হ্যাঁ এই দুইটা করলেই চলে আসবে, অথবা যে ফরম্যাটে নিয়ে এই দুটো যোগ করলেই কিন্তু সেম এটা চলে আসবে, ঠিক আছে। এরকম ফ্ল্যাট আসবে না, তোমার আনসার আসবে হচ্ছে অ্যাঙ্গেল থাকবে আর কি 173.2 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, এরকম অ্যাঙ্গেল আসবে। কেন অ্যাঙ্গেল আসবে, দুইটার মধ্যে ডিফারেন্স কত 60 ডিগ্রি, আর এই ইএডি কি বরাবর আছে 60-এর অর্ধেক 30, এই জন্য অ্যাঙ্গেল আসছে 30, সে ডিরেকশনে দেখাইছে আসলে কই আছে, ইএডিটা আসলে কই পাওয়া যাবে। এভাবে করলে জাস্ট ম্যাগনিটিউড বা মানটা পাবো, আর এভাবে করলে আমরা কি বলে কোণের মানটা সহ পাবো। সেম অ্যাজ দ্যাট তুমি এটাও এভাবে করতে পারো, লেট এ বির মান কত, এ বির মান দেওয়া আছে 100 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এটাকে জেতে নিলে 100 জে অফ 0 এরকম আসে। ইসিডির মান দেওয়া আছে হচ্ছে 100 অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, এটাকে যদি আমি যেতে নেই তাহলে আগের মতোই আসবে।
আগের মতোই 50 প্লাস জে অফ 86.60 এরকম আসবে। হ্যাঁ, তো তুমি ইএসি কীভাবে বের করবা? ইএসি এটা মাইনাস এটা করতে পারো ডিরেক্ট, না হলে এটা মাইনাস এটা করলে তোমার মানটা চলে আসবে। হ্যাঁ, তোমার কি করবা? ইএবি মাইনাস ইসিডি, এভাবে ক্যালকুলেটারে ডিরেক্ট চলে আসে আর কি। অথবা এই ফ্যাক্টর, যে ফ্যাক্টরে নিয়ে মাইনাস করে দিলে যে মানটা আসবে তোমার, সেই মানটা হলো 100 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি ভোল্ট। হ্যাঁ, তখন অ্যাঙ্গেল চলে আসবে। এভাবে করলে অ্যাঙ্গেল চলে আসবে। আনসার কিন্তু ম্যাগনিটিউড এটাও 100 আসছে, এটাও 100 আসছে। আগেরটায় 173.2 ছিল, দেখো 100, এখানেও 173.2 ছিল, এখানে 173.2 আছে। এখানে এভাবে করলে শুধু ম্যাগনিটিউড বা মান আসবে, এভাবে করলে অ্যাঙ্গেল সহ আসবে। সেম অ্যাজ দ্যাট, এভাবে ম্যাগনিটিউড আসবে, এভাবে অ্যাঙ্গেল সহ আসবে। অ্যাঙ্গেল সহ কীভাবে আসছে দেখো, এখানে 60 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এই 60 এই সিডি থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 120 ডিগ্রি নিচে আসে, সেটা তোমার এখানে কিন্তু দেখাই দিছে। তো এই তোমার হচ্ছে, হ্যাঁ এটা দেখাই দিছে। ওকে, তো এই হচ্ছে বিকল্প পদ্ধতি, এভাবেও করতে পারো। এগুলো খুব একটা আসে না আর কি, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য আমি তোমাদের বললাম। এরপর আসো হচ্ছে ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স বা দশাক্রম বলা হয়। ফেজ ক্রম বা দশাক্রম। সিকোয়েন্স বলতে আসলে সারি বা সারিই বোঝায় জেনারেলি। তো মূলত এটা হচ্ছে, ধরো এটা আছে এ, এটা আছে বি, এটা হচ্ছে সি। তো আমি কিছুক্ষণ আগে তোমাদের অ্যানিমেশন দেখাইছি, যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে হচ্ছে এ বি সি ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে হবে এ সি বি ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, ঘড়ির কাঁটার উল্টা দিকে হলে, ঘড়ির কাঁটার উল্টা দিকে হলে, ঘড়ির কাঁটার উল্টা দিকে হলে তোমার হয় হচ্ছে এ বি সি ফেজ সিকোয়েন্স, এ বি সি ফেজ সিকোয়েন্স। আর হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হইলে হয় এ সি বি ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, এটাকে বলা হয় পজিটিভ। এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে, এটার নাম হচ্ছে এ বি সি, এটার নাম হচ্ছে এ বি সি ফেজ সিকোয়েন্স, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে বা পজিটিভ ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, আমরা ভুল করছি সম্ভবত, ভুল করছি। ওকে, তো ফেজ সিকোয়েন্স আমরা এটাকে ধরে নিলাম, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তো যখন ঘড়ির কাঁটার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম হয়তো বা উল্টাটা বলছিলাম, যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে হয়, ঘড়ির কাঁটা তো ঘুরে হচ্ছে এই দিকে, তাই না? এইদিকে ঘুরে, তো ঘড়ির কাঁটার উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা হয় এ সি বি ফেজ সিকোয়েন্স, এ সি বি ফেজ সিকোয়েন্স বা হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স। অ্যান্টি ক্লকওয়াইজ হইলে হয় নেগেটিভ ফেজ সিকোয়েন্স, যেটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে। হ্যাঁ, উল্টা দিকে ঘুরবে, অর্থাৎ এই যে প্রথমে এটা এ আসবে, এটা সি আসবে, এটা বি আসবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেটাকে বলা হয় পজিটিভ ফেজ সিকোয়েন্স বা এ বি সি ফেজ সিকোয়েন্স, পজিটিভ ফেজ সিকোয়েন্স বা এ বি সি ফেজ সিকোয়েন্স। সেটা কীভাবে পাবে? এ বি সি, এভাবে ঘুরবে, এইদিকে ঘুরবে, এদিকে ঘুরলে এবিসি ফেজ সিকোয়েন্স, আর উল্টা দিকে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরলে সেটা হচ্ছে এসিবি ফেজ সিকোয়েন্স বা নেগেটিভ ফেজ সিকোয়েন্স। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এবিসি ফেজ সিকোয়েন্স বা পজিটিভ ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, তো মূলত একটা মোটর স্বাভাবিকভাবে এবিসি ফেজ সিকোয়েন্সে ঘোরে। হ্যাঁ, তুমি যদি কানেকশন হচ্ছে এভাবে দাও, উল্টাভাবে দাও, এসিবি ফেজ সিকোয়েন্সে যদি কানেক্ট করে ফেলো মোটরকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু মোটর যেদিকে ঘুরতেছিল তার উল্টা দিকে ঘুরতে থাকবে। ফেজ সিকোয়েন্সটা আসলে কি? অর্থাৎ লাইনের এই এর সাথে মোটরের এর কানেকশন দিছো কিনা, মোটরের এর কানেকশন দিছো কিনা, এই বি এর সাথে মোটরের বি এর কানেকশন দিছো কিনা, এই সি এর সাথে মোটরের সি এর কানেকশন দিছো কিনা। যদি এর সাথে এ, বির সাথে বি, সির সাথে সি কানেকশন দাও, তাহলে সেটা এবিসি ফেজ সিকোয়েন্স হয়। কিন্তু তুমি যদি হচ্ছে এর সাথে এ, তারপর বির সাথে সি দাও এবং সির সাথে বি দাও, মানে হচ্ছে দুইটা, যে কোনো দুইটা ফেজ যদি উল্টায়া দাও,
হ্যাঁ, আগে ছিল এর সাথে এ, বির সাথে বি, সির সাথে সি। এখন হচ্ছে এর সাথে এই দিছো, কিন্তু বির সাথে দিছো সি, সির সাথে দিছো বি। তখন ফেজ সিকোয়েন্সটা উল্টে যাবে, তখন হবে এসিবি ফেজ সিকোয়েন্স। তখন কি হবে? তখন হয়ে যাবে এসিবি ফেজ সিকোয়েন্স। আর এসিবি ফেজ সিকোয়েন্স হইলে নেগেটিভ হয়ে যায় এবং মোটর কিন্তু উল্টা ঘুরবে। মোটর তখন কি ঘুরবে? উল্টা ঘুরবে। ওকে, তো ফেজ সিকোয়েন্স নির্ণয় পদ্ধতি, ফেজ সিকোয়েন্স ডিটেকশন চেকিং মেথড, হ্যাঁ, মেথড অফ ফেজ সিকোয়েন্স চেকিং অফ মেথড অফ চেকিং ফেজ সিকোয়েন্স, মেথড অফ চেকিং ফেজ সিকোয়েন্স দুই রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমার ল্যাম্প ক্যাপাসিটর মেথড, ল্যাম্প ক্যাপাসিটর মেথড, ল্যাম্প ক্যাপাসিটর পদ্ধতি। আরেকটা হচ্ছে তোমার ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর পদ্ধতি, ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর মেথড। এই দুই মেথডের মাধ্যমে ফেজটা এবিসিতে আছে না এসিবিতে আছে সেটা বোঝা যায়। হ্যাঁ, তো ল্যাম্প ক্যাপাসিটর পদ্ধতিতে এটা যেহেতু যদিও ইন্ডাক্টর লাগানো আছে, এখানে ক্যাপাসিটর লাগাই দিবা। হ্যাঁ, ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর থাকবে, দুইটা লাইট থাকবে, দুইটা লাইট থাকবে। হ্যাঁ, দুইটা লাইট থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে এবং দুইটা লাইট থাকবে। এটাকে যদি আমি একটু উল্টায় দিই, আচ্ছা উল্টানো দরকার নাই, এটাকে আমরা ডিলেট করে দিই, তা আমাদের মতো আঁকি আর কি। আচ্ছা, তো আমরা যদি এই টেস্টিং মেথডটা এঁকে নেই তাহলে কীরকম হয়? এখানে একটা লাইট আছে, গ্লো করছে কি না সেটা পরের বিষয়। এখানে একটা লাইট আছে, এখানে আর একটা লাইট আছে, দুইটা ল্যাম্প ইউজ করা হয়। এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। ওকে, তো এটাকে বলা হচ্ছে আর ওয়াই বি, বা এটাকে আমরা বলছি এ, এটাকে বলছি বি, এটা হচ্ছে সি। বিতে হচ্ছে আসলে ব্লু, হ্যাঁ, আর এবিসিতে এবিসি বুঝায়। তো এটা হচ্ছে ল্যাম্প ক্যাপাসিটর মেথড, অর্থাৎ দুইটা লাইট ইউজ করা হয় এবং একটা ক্যাপাসিটর ইউজ করা হয়। এই ল্যাম্প ক্যাপাসিটর মেথড ইউজ করে আমরা ফেজ সিকোয়েন্স নির্ণয় করতে পারি। হ্যাঁ, তো এই ল্যাম্পকে এই কানেকশনে যদি আমি ভোল্টেজ প্রদান করি, অর্থাৎ এখান থেকে তুমি এ দিলা, এটাতে হচ্ছে বি দিলা, এটাতে সি দিলা, হ্যাঁ, তাহলে কি হবে? এই লাইটটা জ্বলবে, হ্যাঁ, L2টা জ্বলবে। তোমাদের বইয়ে হয়তো বা এটাকে L1 বলছে, বইয়ে এটাকে বলছে L1, এটাকে বলছে L2। ওকে, এটাকে বলছে L2, এটাকে বলছে L1। তো যখন আমি এবিসি ফেজ এইভাবে কানেকশন দিব তখন এই L1 জ্বলবে, এটা জ্বলবে না, ঠিক আছে? কিন্তু যদি আমি কানেকশন দিই এরকমভাবে, যদি কানেকশন দিই এরকমভাবে, কীভাবে কানেকশন দিব? মানে এই প্রান্তের সাথে আমি দিব এ, ঠিক আছে, কিন্তু এই প্রান্তের সাথে আমি কি বলে লাইনের সি প্রান্ত দিব এবং এই প্রান্তের সাথে বি প্রান্ত দিব, তাহলে হচ্ছে এই লাইটটা আর জ্বলবে না, তখন এই লাইটটা জ্বলবে। হ্যাঁ, অর্থাৎ যখন এবিসি ফেজ সিকোয়েন্স হবে, এবিসি ফেজ সিকোয়েন্স হলে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো যেই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, যেই সিকোয়েন্স এবিসি মানে এটা এ, এটা বি, এটা সি, তাহলে যেই দিক দিয়ে প্রথম লাইটটা পাবে সেটা জ্বলে উঠবে। আর এসিবি ফেজ সিকোয়েন্স হইলে প্রথম লাইট কোনটা? এটা। এই জন্য এসিবি ফেজ সিকোয়েন্স হলে L2 জ্বলবে, ল্যাম্প 2 জ্বলবে, আর কি বলে এবিসি ফেজ সিকোয়েন্স হলে ল্যাম্প 1 জ্বলবে। ল্যাম্প মেথড টেস্ট দেখছো, এখানে একটা ক্যাপাসিটর, দুইটা ল্যাম্প ইউজ করা হয়েছে। যখন আমরা হচ্ছে এবিসি ফেজ সিকোয়েন্স দিব তখন কিন্তু এই যে এই ল্যাম্পটা জ্বলবে। হ্যাঁ, এই যে দেখো এই ল্যাম্পটা জ্বলছে। এখন ফেজ সিকোয়েন্স তুমি যদি চেঞ্জ করে দাও তখন কিন্তু এই ল্যাম্পটা জ্বলবে। হ্যাঁ, ওইটা এই ভিডিওতে দেখায় নাই আর কি, যাই হোক। তো এরকমভাবে আসলে ফেজ সিকোয়েন্স চেনা যায়। এরপর আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর। একটা ইন্ডিকেটর ব্যবহার করা হয়। তো এই ইন্ডিকেটরের ভিতরে, ইন্ডিকেটরের ভিতরে আসলে থ্রি ফেজ মোটর লাগানো থাকে, ছোট আকারের
ছোট আকারের 3 ফেজ মোটর লাগানো থাকে এর ভিতরেই। হ্যাঁ, এই যে এই ইন্ডিকেটরটা দেখতেছো না, এই চাক্কাটা দেখতেছো, এই যে এখানে একটা মিটার এটা এই পাশে, যদি এই পাশে ঘুরে, এই যে এখানে একটা ইন্ডিকেটর লাগানো আছে, এখানেও যদি বাতি লাগানো আছে, ইন্ডিকেটর লাগানো নাই, এই মিটারে দেখো, এই মিটারে একটা ইন্ডিকেটর লাগানো আছে, এই যে কালো কালারের, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো যখন আমি এবিসি ফেজ সিকোয়েন্স দিব, এবিসি ফেজ সিকোয়েন্স দিলে এই ইন্ডিকেটরটা এই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই মাথাটা এদিক দিয়ে ঘুরবে। হ্যাঁ, এবিসি ফেজ সিকোয়েন্স দিলে এটা ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ। আর এসিবি ফেজ সিকোয়েন্স দিলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে এটা হচ্ছে তখন ঘুরবে এই দিকে, উল্টা দিকে ঘুরবে। তীর চিহ্ন দেওয়া আছে এই দিকে, যদি তীর চিহ্ন দিকেই ঘুরে তাহলে এবিসি ফেজ সিকোয়েন্স, আর তীর চিহ্নর উল্টা দিকে যদি ইন্ডিকেটরটা ঘুরে তাহলে সেটা হবে কি এসিবি ফেজ সিকোয়েন্স। ওকে, তো ফেজ সিকোয়েন্স চেনার পদ্ধতি ছিল দুইটা। এরপর হচ্ছে তোমার 8.5-এ ফেজ সিকোয়েন্স ডায়াগ্রাম আছে, এটা দরকার নাই। এটা হচ্ছে তোমার অষ্টম অধ্যায়ে আলোচনা, আমরা নেক্সট ক্লাসে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব।